আসসালামু আলাইকুম। ফেইরেল অ্যান্ড প্যারেন্টসে স্বাগতম। গর্ভধারণ, মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা আলোচনা করব সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ 11। গর্ভধারণের 11তম সপ্তাহে গর্ভের ভ্রূণের দ্রুত বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বিকাশও খুব দ্রুত হতে থাকে। এই সময়ে সে ছোট্ট অ্যাক্রোব্যাটের মতো নড়াচড়াও শুরু করে। মায়ের জরায়ুতে সে কখনো হয়তো তার শরীরকে টান টান করছে বা কখনো উল্টে পাল্টে ভেসে বেড়াচ্ছে। সপ্তাহ 11 বলতে বোঝায় গর্ভধারণের 3 মাস চলছে, বা নির্দিষ্ট করে বললে 2 মাস 2 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, আর 3 সপ্তাহের মধ্যেই গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার শুরু হতে যাচ্ছে। এগারোতম সপ্তাহে গর্ভের শিশুটিকে আর এমব্রিও বলা হয় না। 11 সপ্তাহ থেকে গর্ভের ভ্রূণের ফিটাল পিরিয়ড শুরু হয় এবং এখন থেকে একে ফিটাস বলা হয়। ভ্রূণের গুরুত্বপূর্ণ সকল অঙ্গগুলো এ সময়ের মধ্যে তাদের সঠিক অবস্থানে চলে আসে, এমনকি বেশিরভাগ অঙ্গগুলোই তাদের নিজ নিজ কাজও অনেকটা শুরু করে দেয়। ভ্রূণের বৃদ্ধির এমব্রায়োনিক পিরিয়ডে বেশিরভাগ অঙ্গ গঠিত হয়, আর ফিটাল পিরিয়ডে এসে ভ্রূণের শারীরিক বৃদ্ধির সাথে সাথে গঠিত হওয়া অঙ্গগুলোর পরিপূর্ণ বিকাশ হতে থাকে। এ সময়ে ভ্রূণটি একটি ছোট লেবুর আকার ধারণ করে। গর্ভের ভ্রূণটি এই সপ্তাহে এসে প্রায় 1.6 ইঞ্চি বা 4.1 সেন্টিমিটার মতো লম্বা হয়ে যায় এবং তার ওজন হয় 0.25 আউন্স বা 7 গ্রাম। কিছুটা অদ্ভুত শোনালেও এ সময়ে শিশুর মাথা এবং শরীরের বাকি অংশের আয়তন প্রায় সমান থাকে, তবে পরবর্তী সময় থেকে শরীরের নিম্নাংশের আকার বাড়তে শুরু করে। 11তম সপ্তাহের দিকে এসে গর্ভের ভ্রূণের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। এগুলো ভ্রূণের শারীরিক গঠন অনুযায়ী আলোচনা করছি। এ সময় শিশুর মাথা এবং পুরো শরীর জুড়ে চুলের গোড়া বা হেয়ার ফলিকলের গঠন শুরু হতে পারে। ছোট থলির মতো চুলের এই ফলিকল ত্বকের ভেতর থেকে গাছের শেকড়ের মতো আঁকড়ে থাকে। এ সময় ভ্রূণের বুকে স্তনবৃন্ত দৃশ্যমান হয়ে ওঠে। এছাড়াও ভ্রূণের ডায়াফ্রাম তৈরি হতে শুরু করে। ডায়াফ্রাম হলো একটি পর্দার মতো অংশ যা মানুষের বুক এবং পেটকে আলাদা করে রাখে। ভ্রূণটির কানের আকৃতি এই সময় পুরোপুরি গঠিত হয়ে যায়, অর্থাৎ 11তম সপ্তাহে এসে ভ্রূণের কান তাদের সঠিক জায়গায়, অর্থাৎ মাথার ঠিক দুই পাশে নিজেদের অবস্থান পাকা করে নেয়। এই সময়ে ভ্রূণের নাকের ছিদ্রগুলো পুরোপুরি খুলে যায় এবং জিহ্বা দৃশ্যমান হওয়া শুরু করে। মুখগহ্বরের ভেতর দুটি মাড়ির নিচে তার 20টি দাঁতের গঠন কার্যক্রম চলতে থাকে। যদিও জন্মের 7 থেকে 8 মাসের আগে এই দাঁতগুলো সাধারণত দৃশ্যমান হয় না। গর্ভাবস্থার 11তম সপ্তাহে ভ্রূণটির পূর্বে জোড়া লেগে থাকা হাত ও পায়ের আঙ্গুলগুলো আলাদা হতে শুরু করে এবং ভ্রূণের হাত ও পা তার শরীরের সামনের দিকে থাকে। নখের বিকাশ চলতে থাকে এবং শরীরের হাড়গুলো আরো শক্ত হতে থাকে। 11তম সপ্তাহের শেষের দিকেই শিশুর যৌনাঙ্গের বাহ্যিক অংশ পুরোপুরি গঠিত হয়ে যেতে পারে এবং সামনের কয়েক সপ্তাহের মধ্যেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি হয়তো জানতে পারবেন গর্ভের শিশুটি কি ছেলে না মেয়ে। গর্ভের শিশুটি যদি মেয়ে হয়ে থাকে তবে তার ডিম্বাশয় গঠন হওয়া শুরু হয়ে যেতে পারে। এছাড়া এ সময়ে ভ্রূণের রগ, শিরা এবং ধমনী ধীরে ধীরে গঠিত হওয়া শুরু করবে এবং তার পাতলা চামড়ার নিচে সেগুলো দৃশ্যমান হয়ে উঠবে। এই সময় ভ্রূণটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইড গ্রহণ ও ত্যাগ করে, যা তার লাংসের গঠনে সাহায্য করে। শিশুটির চোখ এখনো বন্ধ, কিন্তু সে মোটেও ঘুমন্ত নয়। এছাড়া যেহেতু এই সময় শিশুর ডায়াফ্রাম গঠিত হয়ে যায়, তাই শিশুর হেঁচকিও হতে পারে। এই সময় শিশু স্নায়ু এবং পেশি একসাথে কাজ করা শুরু করে। ফলাফলস্বরূপ এ সময় শিশু ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠার মতো নড়াচড়া করতে পারে, যদিও সে নড়াচড়া এখনই মায়েরা বুঝতে পারবেন না। গর্ভধারণের 18 সপ্তাহ থেকে 20 সপ্তাহের আগে বেশিরভাগ গর্ভবতী মা শিশুর নড়াচড়া তেমন অনুভব করতে পারেন না।
এছাড়া এটি যদি প্রথম সন্তান হয়ে থাকে তাহলে ভ্রূণের নড়াচড়া বুঝতে মায়ের আরো বেশি সময় লাগতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্রূণের গুরুত্বপূর্ণ অনেক ধরনের গঠন শেষ হয়ে যাবে। এরপর যে অংশটি বাকি থাকে সেটি হলো ভ্রূণটির ধীরে ধীরে বড় হওয়া, অর্থাৎ বৃদ্ধি পাওয়া। বড় হওয়ার সাথে সাথে তার মস্তিষ্কেরও পরিপূর্ণভাবে বৃদ্ধি পাওয়া শুরু হয়ে যায়। এ সপ্তাহে মায়ের কোমর কিছুটা ভারী হওয়া শুরু হলেও পেটের আকারে তেমন পরিবর্তন বোঝা নাও যেতে পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। তবে এক বা একাধিকবার মা হবার অভিজ্ঞতা থাকলে পরবর্তী গর্ভধারণে অপেক্ষাকৃত আগেই পেটের আকার বাড়া শুরু হতে পারে। কারণ এক্ষেত্রে মায়ের জরায়ু এবং পেটের পেশি পূর্বের গর্ভধারণের কারণে কিছুটা প্রসারিত থাকে। প্রথমবার মা হতে যাওয়া মহিলাদের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 16 সপ্তাহের মাঝে পেটের আকার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে। পেটের আকার বাড়ার কারণে মায়ের শরীরের পেশি এবং লিগামেন্টগুলোতে টান লাগে। এতে রাউন্ড লিগামেন্ট পেইন হতে পারে। রাউন্ড লিগামেন্ট পেইন এক ধরনের তীব্র ব্যথা যা সাধারণত অল্প সময়ের জন্য হয় এবং অনেকটা মাংসপেশির খিঁচুনির মতো মনে হতে পারে। এ ব্যথা দুপাশেই হতে পারে, তবে ডান পাশে বেশি হয় যা উরু পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে ব্যথা যদি খুব তীব্র হয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মায়েদের এ সময় খুব ক্লান্ত এবং দুর্বল লাগতে পারে। হরমোনের পরিবর্তন, বিশেষ করে প্রজেস্টেরন বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়। গর্ভবতী অনেক নারী মাঝে মাঝে জ্ঞান হারানোর মতো অনুভব করে থাকেন। গর্ভাবস্থায় শরীরের হরমোনের পরিবর্তনের কারণেই এমন বোধ হয়। গর্ভকালীন সময়ে অনেক ধরনের হরমোন স্বাভাবিকের তুলনায় বেশি নিঃসৃত হয়। শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পায়, আর এসব কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধান কারণ হলো প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়া। প্রজেস্টেরন হরমোনের কারণে মায়েদের শরীরের পেশিগুলো শিথিল হয়ে পড়ে। যেহেতু পরিপাকতন্ত্রের পেশিগুলো শিথিল হয়ে পড়ে, ফলে মায়েদের খাবার হজম ধীরে হয় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কখনো কখনো গর্ভাবস্থায় আয়রন সাপ্লিমেন্ট নেয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার কারণে এবং ওজন বেড়ে যাওয়ার কারণে পায়ের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে। ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং পা থেকে হৃৎপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিকের চাইতে আস্তে হয়। এই কারণে পায়ে ক্র্যাম্প বা ব্যথা হতে পারে, অথবা পায়ে পানিও আসে যা ইডেমা নামে পরিচিত। গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনের কারণে পরিপাকতন্ত্রের পেশিগুলো শিথিল হয়ে পড়ে এবং মায়ের হজম ধীরে হয়। এর ফলে পাকস্থলীতে সহজেই গ্যাস বাড়তে থাকে এবং ঢেঁকুর বা বায়ুত্যাগের মাধ্যমে বেরিয়ে আসে। সবচাইতে অস্বস্তিকর বিষয় হলো প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধির কারণে পেশিতে যে শিথিলতা দেখা দেয় তার ফলে বায়ুত্যাগ নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে ওঠে। এই সপ্তাহ নাগাদ গর্ভবতী মায়ের স্তনের আকার বাড়তে শুরু করতে পারে, সুতরাং অন্তর্বাস হতে হবে আরামদায়ক। বেশিরভাগ মায়ের এ সময় মর্নিং সিকনেসের প্রবণতা কমে যায়, তবে কারো কারো ক্ষেত্রে এ সময় মর্নিং সিকনেস একই রকম থাকতে পারে কিংবা আরও বেড়ে যেতে পারে। গর্ভকালীন সময়ে মায়েরা আরও অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেয়া আমাদের আর্টিকেলটি পড়ুন। এ সময় গর্ভপাতের ঝুঁকি অনেকটাই কমে যায়, সুতরাং এখন আপনি একটি প্রসবকালীন পরিকল্পনা করতে শুরু করে দিতে পারেন। একজন প্রশিক্ষিত ধাত্রী বা মিডওয়াইফের সাথে কথা বলে রাখতে পারেন, যিনি আপনাকে সন্তান প্রসবের সময় উপযুক্ত যত্ন ও তত্ত্বাবধান করবেন। এ সপ্তাহের শেষ নাগাদ আপনাকে বাড়তি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট না খেলেও চলবে, কারণ আপনার শিশুর নিউরাল টিউবের গঠন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। তবে সামনের দিনগুলোতেও সুষম খাবার খাওয়ার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেজন্য প্রচুর পানি পান করতে হবে। দিনে অন্তত 7-8 গ্লাস পানি পান করতে হয়।
আঁশ আছে এমন খাবার যেমন শাকসবজি, ফলমূল, বীজি জাতীয় খাবার, ডাল ইত্যাদি খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় দাঁতের যত্ন নেওয়া খুব প্রয়োজন। এ সময় দাঁত পরিষ্কার রাখতে হবে। গর্ভাবস্থায় অনেক সময় মাড়ি ফুলে রক্তপাত হয়, তাই এই সময় মাড়ির যত্ন প্রথম থেকেই নেওয়া উচিত। প্রতিদিন সকালে ও রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করা প্রয়োজন। দাঁত বা মাড়ির কোনো সমস্যা থাকলে দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে ওজন কমে যাওয়া কিংবা ওজন না বাড়া অনেকের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে যে সকল মহিলারা মর্নিং সিকনেসে ভোগেন, যা ৭০ থেকে ৮০ ভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রেই দেখা যায়, তাদের জন্য এটি একটি সাধারণ বিষয়। গর্ভাবস্থার প্রথম ৩ মাস যদি মাঝে মাঝে মর্নিং সিকনেস দেখা যায়, তবে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এসব উপসর্গ সাধারণত পরবর্তীতে ঠিক হয়ে যায়। প্রেগন্যান্সির প্রথম ৩ মাস এবং শেষ ৩ মাস দূরের জার্নি করা উচিত না। বিশেষ করে যদি রাস্তা ভালো না হয় বা ঝাঁকুনি লাগার ব্যাপার থাকে, তবে সেটি মায়ের জন্য বিপজ্জনক হতে পারে। হালকা ব্যায়াম করতে হবে, কিন্তু শরীরের ক্ষমতার তুলনায় ভারী কাজ করা উচিত নয়। ঝুঁকে বা নুয়ে কাজ না করাই উচিত। হাঁটা চলায় সাবধান হতে হবে। এগুলো আমরা সবাই জানি, কিন্তু ঠিকমতো অনেক সময় পালন করা হয়ে ওঠে না। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমাদের সচেতন থাকতে হবে। সুস্থ পরিবেশে শুধু একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। এটি বর্তমানে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে মায়ের সাথে সন্তানের আত্মিক সম্পর্ক থাকে। কাজেই গর্ভবতী মাকে সর্বদা হাসি খুশি ও চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। সেই সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও মাকে যথাযথ মানসিক সাপোর্ট দিতে হবে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।